আবার বিজিবিএস পশ্চিমবঙ্গের মানুষের সামনে আবার নতুন করে শিল্পায়নের স্বপ্ন দেখানোর একটা দুর্বল চিত্রনাট্য। এই সরকার যেদিন ক্ষমতায় আসেন সেদিন 1,92,000 কোটি টাকার ঋণ নিয়ে ক্ষমতায় এসেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিপিএম এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কেউ লিজ নিতে চাইলেও এটাকে নেবে না, কিন্তু আমরা তাও অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাকে গ্রহণ করছি। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এই অবস্থার আপনি পরিবর্তন করবে কি করে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বউ আর ব্যবসা নিয়ে কাউকে আগে থেকে কিছু বলা যায় না। ভারতবর্ষের কোনো অর্থনীতিবিদ এই উত্তরের কোনো ব্যাখ্যা খুঁজে পাননি। যিনি বারবার বলেন বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মহারাষ্ট্রে 36.6 আর পশ্চিমবঙ্গে 0.6%। এ রাজ্য থেকে একটার পর একটা শিল্পপতি ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছে। যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে আজকে বলবেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আর অন্য কোনো দিন তৈরি হয়নি, তাদেরই 9 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা বিনিয়োগ করেছেন ভিন রাজ্যে। আজকে সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের সামনে একটু পরেই বিস্তারিতভাবে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে শিল্প সম্ভাবনা, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিনিয়োগের পরিস্থিতি, স্বাক্ষরিত মৌ, তা নিয়ে তিনি আপনাদের সামনে একটি পুস্তিকার আকারে তুলে ধরবেন। যদিও এখানে অনেক তিনি স্বচ্ছন্দভাবে সেটা তুলে ধরতে পারবেন, কারণ এই প্রেস কনফারেন্স করার জন্য আমাদের হাইকোর্টের দরজায় যেতে হয়নি। রাজ্যের এমনই গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যাচ্ছেন, বিমান ব্যানার্জিও নেই যে বিধানসভার মধ্যে তো অনেক দূরের কথা, বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয় এবং সভা সমিতি করতে গেলেও তাকে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়। এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান চিত্র। কার্যত এই রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে। সিঙ্গুর নন্দীগ্রাম থেকে একটা ভিন্ন বার্তা চলে গেছে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি যে ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোনো পথ নেই। কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেসিয়াম দিয়ে কিংবা শুধুমাত্র তাকে বাজার মূল্যের কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না। আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয়, জমি অধিগ্রহণের পরে ডেভেলপ ল্যান্ড থেকে 10% অন্তত কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং শিল্পে শেয়ারের মধ্যে দিয়ে কৃষকদের অংশীদারিত্ব দিতে হবে। সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটা লিওনার্ড মেসি। আমাদের ক্রীড়ামন্ত্রী আবেগতাড়িত বাংলায় একটি পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন। তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, সেটা যদি ঢেকেও ফেলতে পারেন কিন্তু শাকটাকে ঢাকতে পারবেন না। ডিজি কে শোকস, আমাদের ক্রীড়ামন্ত্রী জীবন্ত কিংবদন্তি মেসি যখন আসবেন প্রোটোকল হিসেবে তার মাঠে তিনি ছিলেন, তার বেশ কয়েকজন লোক সঙ্গে নিয়েছিলেন। তো কাদের গ্রেপ্তার করা হচ্ছে? একজন অর্গানাইজারকে। ক্রীড়ামন্ত্রীর ক্ষমতা আছে তার নিজের নির্বাচনী কেন্দ্র টালিগঞ্জে একটা বড় ফুটবল ম্যাচের আয়োজন করার, অনুমোদন ছাড়া, বদান্যতা ছাড়া, বড় নেতাদের পারমিশন ছাড়া। আজকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গ্রেপ্তার করা হলো, যারা টাকা দিয়ে টিকিট কিনেছে, মানে তারা যোগ্য, তারা সরকারি চাকরি করে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, উচ্চশিক্ষিত ছেলে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। 7 দিনের জেসি হয়েছে তাদের।
আর যারাই প্রাতিষ্ঠানিক লুট করলো তারা কোথায়? মেসিকে প্রথম 25 কোটি টাকা অ্যাডভান্স কে করেছে? এর মধ্যে কারা আছে? গোটা তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ করিয়ে তাকে যে নাটক করা, এবং ডিজিকে কে পরিচালনা করে? পরিচালনা করে সরকার। কোনো পুলিশের ক্ষমতা আছে? পুলিশের কোনো আধিকারিকের ক্ষমতা আছে? তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তারা যখন ঘিরে রেখে দিয়েছে মেসিকে, তাদের সম্পর্কে কথা বলা। আর এই সমস্ত দৃষ্টিকের থেকে দূরে সরাবার জন্য এতদিন ছিল এসআইআর, ঢাল হিসেবে নিজেদের সার্বিক শিল্পায়নের ব্যর্থতাকে, বিনিয়োগে নিয়ে আসার ব্যর্থতাকে ঢেকে রাখতে চাইছিলেন। এখন আবার চ্যালেঞ্জ করছেন। বিজেপি কারো দয়ায় আজকে এই জায়গায় বসে নেই। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, কংগ্রেসকে না ভেঙে, অন্য কোনো দলকে নিজের সঙ্গে যুক্ত না করে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে, তাদের বুকের ব্যথা, মনের কথা, তাদের ছোট ছোট কথাগুলোকে নিয়ে চার দেওয়ালের মধ্যে যারা তুলে ধরেছিলেন, বিভিন্ন সারা ভারতবর্ষের রাস্তায় যারা নিয়ে গিয়েছিলেন, তারা আজকে আমাদের মানুষ আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমরা মানুষের আশীর্বাদে এখানে আছি। যে যত চ্যালেঞ্জ নিক না কেন, যা বলার বলুক না কেন, যত মিথ্যা কেস দিক না কেন, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যত গাঁজা কেস দিয়ে আমাদের কর্মীদের ভেতরে ঢোকান না কেন, যত আক্রমণ করুন না কেন, গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপির সরকার হবে। পৃথিবীর কোনো শক্তি এটাকে আটকাতে পারবে না। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন। জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে দীঘায়। জগন্নাথ দেব দেখেছেন এই ঝামেলার মধ্যে গিয়ে কোনো লাভ নেই। তিনি বলেছেন, তোমার যখন ইচ্ছা আমি এসেছি, তাহলে আমি ওই বীরেন শাসমলের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, স্বাধীন তাম্রলিপ্ত সরকারের মাটি যেখানে আছে, ওই বঙ্গোপসাগরেই আজকে আমাকে সাক্ষী রেখে তোমার বিসর্জন হবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কারণ এই লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। মানুষ স্থির করে নিয়েছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি উপহার দেওয়ার সরকারকে, এই লুটেরাদের সরকারকে আর তারা ক্ষমতায় রাখবে না। এই মুহূর্তে শিল্প বান্ধব পশ্চিমবঙ্গের আবহে বিজিবিএস যখন মঞ্চস্থ হতে চলেছে, আসল পশ্চিমবঙ্গের অর্থনীতির চেহারা কি, বিনিয়োগ কোন অবস্থায় পৌঁছেছেন, তা নিয়ে আমরা পুস্তিকা আকারে আমরা সেটা মানুষের সামনে নিয়ে আসছি। আমাদের বিরোধী দলনেতা এই নিয়ে আপনাদের সামনে এরপরে বক্তব্য রাখছেন। দাদা দুজনে একটু এদিকে, দাদা দুজনে একসঙ্গে এদিকে।